এবছর জাতীয় শিক্ষক দিবসে যে শিক্ষকদের একটি সভা হয়েছিল বা জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছিল শিক্ষকদের মাধ্যমে। তো সেই শিক্ষক দিবসের যে আলোচনা সভা বা অনুষ্ঠান, সেখানে বাংলাদেশের যে জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছিলেন। তো সেই অনুষ্ঠানে আগামী দিনে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে পারে, তাহলে তারা শিক্ষকদের জন্য কি কি কাজকর্ম করবেন বা শিক্ষকদের কি কি শিক্ষকদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, সেই সকল পদক্ষেপের কথা সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানের জনাব তারেক রহমান, তিনি সেই কথাগুলো শুনিয়েছেন। তো বাংলাদেশের সকল শিক্ষকরা সেই কথাগুলো শুনেছে, আবার কেউ কেউ হয়তো বা মিস করে থাকতে পারেন। তাদের জন্য আজকে আমি সেই বক্তব্যটি আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24 এবং আমার যে ফেসবুক আইডি এবং পেজ রয়েছে সেখানে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার পরবর্তীতে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আরেকটু আহ, আলোচনা করব সেই জন্যই, যাতে এই কথাগুলো যাতে শুধু আশ্বাসেই পরিণত না হয়, যাতে এগুলো বাস্তবায়ন করা হয় এবং কি কি আশ্বাস তিনি দিয়েছেন এবং এগুলো বাস্তবায়ন করা হলে শিক্ষকদের বা শিক্ষার ক্ষেত্রে কি কি পজিটিভ পরিবর্তনগুলো আসতে পারে, সেগুলো আহ, শিক্ষার জন্য কতটুকু কার্যকরী হতে পারে, কি কি যুগান্তকারী পদক্ষেপ আসতে পারে তিনি পদক্ষেপগুলো নিতে পারেন, এবং কি পরিবর্তনগুলো শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষকদের জীবনে আসবে, সেগুলো অবশ্যই একটু দু চারটি কথা বা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আশা করছি তার এই বক্তব্যের পরে বা বক্তব্য শোনার পরে সেই কথাগুলো সবাই শুনবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে শিক্ষার এবং শিক্ষকদের মান উন্নয়নের জন্য এই পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেন এবং এর সাথে আরো কিছু সংযোজন বিয়োজন তিনি যাতে করতে পারেন। চলুন আমরা সেই তার আলোচনাটি আগে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। 19শে জানুয়ারি ছিল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং একই সাথে জাতীয় শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান, জনাব আমির খসরু সহ বেগম সেলিমা রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান মান্না সহ নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালাম আলাইকুম। এতক্ষণ আপনারা শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আর্থ সামাজিক নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন। শহীদ জিয়া দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। আপনাদের সকলের বক্তব্যে এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে। বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলোর পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন। আপনাদের বক্তব্যে আলোচিত বিষয়গুলো আমি আর পুনরায় আলাপ করতে চাইছি না, যেহেতু আমাদের হাতে সময় কম। সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই ও বোনেরা, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি, রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি, তর্কে, মেধা, মননে, জ্ঞানে, বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে। একটু আগে আমির খসরু সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন।
প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং, দয়া করে খেয়াল করবেন আমার কথাটি, এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কথাটি আমি বলেছি আপনাদের অনেকগুলো বিষয়ের দাবি, যেগুলো আপনারা তুলে ধরেছেন, এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন। জীবনের শুরুতেই, প্রিয় শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু আদর্শের রোল মডেল। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান, সংসার নিয়ে টানাপোড়েনে থাকেন, তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব? অবশ্যই নয়। শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বা গ্রহণ করা প্রয়োজন। শিক্ষকতা পেশা, যে কথাটি আমি এখন বলবো, এই কথাটি এর ভিতরেই কয়েকজন বক্তা এখানে উল্লেখ করেছেন। খুব সম্ভব সেলিম সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। শিক্ষকতা পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকুরি নয়। শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকেই আনন্দের সঙ্গে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং অর্থনৈতিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষকের চাকরিকে আরো প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। শিক্ষকদের কাছে একজন আদর্শ শিক্ষক কেন গুরুত্বপূর্ণ? এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর গর্ডন একটি পর্যবেক্ষণের কথা বলেছেন। আমি সেই পর্যবেক্ষণটি আপনাদের সাথে সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে চাইছি। ডক্টর গর্ডন বলেছেন, শিশুরা যখন তাদের শিক্ষককে পছন্দ করে, তখনই তারা সবচেয়ে ভালো শেখে এবং শিশুরা মনে করে তাদের শিক্ষকও তাদের পছন্দ করেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করেন। আমি এখানে আমার দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত আছেন। সকলে আমি বিশ্বাস করি আমার সাথে একমত পোষণ করবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবসগুলোর যে আমন্ত্রিতদের তালিকা, সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি। কারণ এর একটি কারণ আছে, কারণটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। কেন আমি এটি মনে করি? কারণ রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল মডেল শিক্ষকদের সম্মানজনক অবস্থা এবং বিচরণ দেখতে পেলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং সে কারণেই আমি এই প্রস্তাবটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি পারস্পরিক আস্থা এবং সম্মানের সম্পর্ক তৈরির করার যে পরিবেশ সৃষ্টির ক্ষেত্র, রাষ্ট্র সেখানে উদাসীন অবশ্যই থাকতে পারে না।
প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আমরা প্রায়শই একটি কথা বলি, কথা প্রসঙ্গে আমরা একটি কথা বলি যে এই বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, ওই বিষয়টিকে রাজনীতির বাইরে রাখতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে এমন ধারণার সঙ্গে নীতিগতভাবে কিছুটা হলেও ভিন্ন মত পোষণ করি। কারণ দেখুন, আমরা যাই বলি না কেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা, এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি। প্রচলিত রাজনীতির গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি, তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন, আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন, রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না পারি, তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। এবং আগেও বলেছি আমি, জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, যে সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার, তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেঁড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল। ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও তারা একদম অকার্যকর করে দিয়েছিল। দুদক সম্পর্কিত দন্তহীন বাঁক তারা নিজেরাই নিজেদেরকে বলেছে। এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন, দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। আমি আগেও বলেছি, বিএনপির সংস্কার এবং নির্বাচন, বিএনপি দুটিরই পক্ষে। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য
প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? প্রিয় শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, ছাত্র ভাই ও বোনেরা, দেশের ছাত্র ও তরুণরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এইসব তরুণরাই গত ১.৫ দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি তারা। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে যে কথাটি এখানে কোনো বক্তা বলেছেন, আমিও একই সাথে উল্লেখ করতে চাই, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অবশ্যই আজকের তরুণরাই আগামী বাংলাদেশ। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই ও বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি।
বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয়, বরং বরং জনগণের জন্যই রাজনীতি। এ কারণেই বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। নির্বাচন হচ্ছে, এর আগেও আমি বলেছি, আজও আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই, নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরাভূত করতে পারবে না ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরিশেষে আমি শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, পুঁথিগত বিধির উপরে গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না। গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রমে, আচরণে এবং চর্চায়। আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমাদের সবার উদ্দেশ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাফিয়া প্রধান দেশ ছেড়ে পালানোর পর মাফিয়া মুক্ত বাংলাদেশের সামনে গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এক অপার সুযোগ সৃষ্টি হয়েছে। পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাচিত ভুল বোঝাবুঝির কারণে যাতে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির বা সম্মুখীন না হয়, এই ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পরিশেষে আমি শিক্ষক, শিক্ষার কল্যাণ কামনা এবং আপনারা আপনাদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে যাতে সফলতা পান, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তিনি এখানে তার বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে অনেক বাস্তব কথাগুলো রয়েছে। সর্বপ্রথম যে কথাটি আমার এখানে সবচেয়ে বেশি বাস্তবধর্মী মনে হয়েছে সেটা হচ্ছে শিক্ষকদের যে শিক্ষা পেশাটি, এটা আসলে কোনো উপায়হীন বিকল্প যাতে না হয়। তো সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল ডক্টর দীপুমণি আপা, সেই দীপুমণি আপা শিক্ষকদের কিন্তু বলতেন যে শিক্ষকরা হচ্ছে অনেকেই ঘটনাচক্রে শিক্ষক। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে অনেকেই শিক্ষকতা পেশায় আসতে চাননি, যে কোনো কারণে এসছেন, হয় বাধ্য হয়ে আসছেন অথবা অন্য কোনো চাকরি না পেয়ে এখানে আসছেন। তো জনাব তারেক রহমান যেটা বলেছেন যে শিক্ষকতা পেশা যাতে কোনো এরকম অল্টারনেট কিছু না হয় যে আমি কোথাও কোনো কাজ পাইনি বলে আমি শিক্ষকতা পেশায় আসছি। তিনি যেটা এখানে বলেছেন যে শিক্ষকতা পেশাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, এমনভাবে গড়ে তোলা উচিত, এরকম অ্যাট্রাকটিভ একটা প্রফেশন হিসেবে গড়ে তোলা উচিত যাতে যে কেউ বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী, সবচেয়ে মেধাবী যারা, সেই মেধাবী শিক্ষার্থীরা যেন তাদের চাকরির বা কর্মজীবনে সর্বপ্রথম পছন্দ যেন হয় শিক্ষকতা পেশা। আমরা শিক্ষকতা পেশার ক্ষেত্রে কয়েক শ্রেণী রয়েছে। এক শ্রেণী হচ্ছে ফার্স্ট ক্লাস, যে গেজেটেড অফিসার বা গেজেটেড ভুক্ত যে টিচার যারা, সরকারি কলেজগুলোর যে টিচার, বিসিএস ক্যাডার যারা, সেই বিসিএস ক্যাডারের চয়েসের ক্ষেত্রে যদি দেখা যায়, বিসিএস ক্যাডার চয়েসের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু এই টিচিং প্রফেশন যেটা, এটা কিন্তু সবাই একেবারে লাস্ট চয়েস দিয়ে থাকেন। ফার্স্ট চয়েস দিয়েছেন এরকম রেকর্ড এখন পর্যন্ত রয়েছে কিনা বা থাকলে সেটাকে জাদু করে রাখা উচিত সেই রেকর্ডটিকে।
এরকম রেকর্ড বাংলাদেশে এখন পর্যন্ত হয়েছে বলে মনে হয় না যে বিশেষ ক্যাডারের চয়েসের ক্ষেত্রে শিক্ষকতা বা টিচিং ক্যাডারটাকে কেউ ফার্স্ট চয়েস দিয়েছে। সুতরাং জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র ক্ষমতায়, তাহলে শিক্ষকতা পেশাটাকে এমন একটা অ্যাট্রাকটিভ প্রফেশন হিসেবে গড়ে তোলা হবে যাতে সবচেয়ে মেধাবীরা ফার্স্ট কোনো প্রফেশন চয়েস দিলে সেটা শিক্ষকতা পেশাটাকেই দেবেন। তিনি আরেকটা বলেছেন যে একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের রোল মডেল, সেই রোল মডেল যদি আর্থিক সচ্ছলতা না থাকে, দৈন্য দশার মধ্যে থাকেন, দরিদ্রতার কষাঘাতে জর্জরিত থাকেন, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চিরন্তন বাস্তবতা। বাংলাদেশের অধিকাংশ শিক্ষক রয়েছেন যারা তাদের শিক্ষকতা পেশায় বা চাকরি করতে গিয়ে, বিদ্যালয়ে টিচিং দিতে গিয়ে যে ভালো মানের একটা শার্ট পরে যাবেন, সেটাও কিন্তু তাদের হয় না, কিনতে সামর্থ্য হয় না। কারণ একজন শিক্ষক এন্ট্রি লেভেলে 12,500 টাকা বেতন পান, সেটা দিয়ে শুধু বাসা ভাড়া দিতেই কিন্তু শেষ হয়ে যায়। তাছাড়া অধিকাংশ শিক্ষকদেরই দেখা যায় যে তাদের জামা কাপড় কিন্তু আয়রন করানো থাকে না। এর কারণ হচ্ছে বর্তমানে একটা জামা বা একটা প্যান্ট আয়রন করতে কিন্তু 15 থেকে 20 টাকা কোনো জায়গা বেঁধে নেওয়া হয়। তো 15 থেকে 20 টাকা দিয়ে জামা কাপড় আয়রন করানোর যে টাকা, সেটা কিন্তু তাদের মাসিক খরচ দেওয়ার পরে সেই পরিমাণ অর্থ তাদের হাতে থাকে না। সুতরাং শিক্ষকদের যে দৈন্য দশা, এটা কিন্তু সমাজের সকল মানুষের কাছে স্বীকৃত। তারপরেও শিক্ষকরা কিন্তু সমাজে বেঁচে থাকতে হয় মানুষ হিসেবে। সুতরাং তিনি যেটা বলেছেন যে শিক্ষকদের যারা শিক্ষার্থীদের কাছে রোল মডেল, তাদেরকে সেরকম আর্থিক সচ্ছলতা দেয়াটা এবং তাদের যে অর্থনৈতিক স্বাধীনতা, এটা নিশ্চিত করাটা হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম দায়িত্ব। সুতরাং তিনি যে কথাগুলো বলেছেন, এই আর্থিক সচ্ছলতা এবং যদি এই শিক্ষকতা পেশাটিকে একটা অ্যাট্রাকটিভ পেশা হিসেবে গড়ে তুলতে পারে রাষ্ট্র, এই দুটো জায়গায় যদি কাজ করে, আর এখানে কোনো পিছনে তাকানোর প্রয়োজন হবে না। পৃথিবীর অন্যান্য দেশে যেরকম শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রাখা হয়, বাংলাদেশে যদি সেরকম বেশি বাজেট নিশ্চিত করা হয়, শিক্ষকতা পেশাটিকে যাতে যদি এমন একটা আর্থিক সচ্ছলতা থাকে শিক্ষকদের, তাহলে দেখা যাবে সবচেয়ে মেধাবীরা কিন্তু প্রথম চয়েস এটাই থাকে। যেমন বাংলাদেশে বিশেষ ক্যাডার চয়েসের ক্ষেত্রে কিন্তু সবাই ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার এরকম করে, ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এই ক্যাডারগুলো বা কাস্টমস, এগুলোই কিন্তু প্রথমেই দিয়ে থাকে। কারণ এখানে জানে যে এখানে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, অর্থনৈতিক নিশ্চয়তা রয়েছে, ইকোনমিক সলভেন্সি আসবে যদি কেউ এই ক্যাডারগুলো চয়েস দিয়ে থাকে। সুতরাং এই শিক্ষকতা পেশার বেতন বা আর্থিক যে এখানে সম্মানী, সেটা যদি সকল পেশার চেয়ে সবচেয়ে বেশি থাকে, তাহলে কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস যে স্টুডেন্ট থাকবে, ফার্স্ট যে থাকবে, সেই কিন্তু প্রথম চাকরিতে যাওয়ার জন্য, এই শিক্ষকতা পেশায় আসার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। সে এই পেশায় আসার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন। সুতরাং এই দুই জায়গায় যদি কাজ করা হয়, যে অর্থনৈতিক বিষয়টি এখানে সর্বোচ্চ থাকবে এবং শিক্ষকতা পেশাটিকে রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদাশীল পেশা হিসেবে, সম্মানিত পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং পাশাপাশি তাদেরকে সমাজে সবার উঁচু শ্রেণীর মানুষ হিসেবে বসবাস করার জন্য তাদের যা প্রয়োজন সেগুলো নিশ্চিত করা হবে, তাহলে অবশ্যই সকল মানুষ, সকল মেধাবীরাই কিন্তু শিক্ষকতা পেশায় আসবেন। সুতরাং তিনি এটা বলেছেন, এটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। তারপরে যেটা বলেছেন, তিনি একজন মনোবিজ্ঞানীর একটা রেফারেন্স দিয়েছেন। তো সেই মনোবিজ্ঞানের রেফারেন্স অনুযায়ী তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে যে জাতীয় দিবসগুলো পালন করা হয়, তখন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কুশল বিনিময় করার জন্য দাওয়াত দেওয়া হয়। তিনি বলেছেন এই সকল অনুষ্ঠানগুলোতে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে শিক্ষকদেরকে ন্যূনতম একজন করে হলেও শিক্ষককে এখানে তারা ইনভাইট করবেন। তিনি যে কথাটি বলেছেন, এটা অবশ্যই শিক্ষকদের জন্য একটি সম্মানের কথা। দাওয়াত একজনকে দিন, পুরো শিক্ষক সমাজ থেকে একজনকে দিন, সেটাও ভালো। তবে যেটা তিনি বলেছেন সেটাকে অবশ্যই কাজে রূপান্তর করতে হবে। আশা করছি ভবিষ্যতে তারা এই কথাগুলো, এই ওয়াদাগুলো মনে রাখবেন। কারণ এক বছর আগেই বাংলাদেশের শিক্ষক সমাজ প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিল। তখনকার যে ক্ষমতাসীন সরকার, সেই সরকারে একজন ভালো বিজ্ঞ একজন ব্যক্তি, তিনি শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং সেই সময়কার যে মন্ত্রী ডক্টর ব্যারিস্টার নওফেল এবং দীপুমণি সহ যারা ছিলেন, যে শিক্ষকদের দাবি পূরণ করা হবে এবং শিক্ষকদের এই কথা বলে 22 থেকে 23 দিনের যে একটা আন্দোলন, সেটাকে তারা থামিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই যে আশ্বাস, সেটা তারা মনে রাখেননি, একেবারে শিক্ষকদের সাথে বড় ধরনের প্রতারণা করেছিলেন, ভণ্ডামি করেছিলেন। আশা করছি রাষ্ট্রীয় লেভেল থেকে বা
উচ্চ পর্যায় থেকে যদি এই ধরনের কোনো ওয়াদা করা হয়, সেই ওয়াদাগুলো যদি পালন করা না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশে সকল জায়গায় মানুষ কিন্তু ধিক্কার জানায়, এবং পরবর্তীতে কোনো আশ্বাস যদি দেওয়া হয়, সেই আশ্বাসে কিন্তু মানুষ আর আস্থা রাখতে পারে না। এই জন্য মিথ্যা বলা বা কোনো ধরনের ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে কোনো কাজ হাসিল করার জন্য কোনো কথা না বলে অবশ্যই যেটা পূরণ করতে পারবেন সেই ধরনের ওয়াদা করা উচিত রাষ্ট্রীয় লেভেল থেকে। আশা করছি জনাব তারেক রহমান সাহেব যে ওয়াদা করেছেন, যে আশ্বাসগুলো দিয়েছেন, এবং এই আশ্বাসগুলো যদি তিনি একেবারে নেক মন নিয়ে, পবিত্র মন নিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই সকল শিক্ষক সমাজ দোয়া করবেন যাতে ভবিষ্যতে তারাই ক্ষমতায় আসতে পারে। এছাড়া তিনি আরেকটা আশা দিয়েছেন যে ভবিষ্যতে তারা ক্ষমতায় আসলে শিক্ষা কমিশন গঠন করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো শিক্ষকদের জন্য কোনো শিক্ষা কমিশন গঠন করেনি। একজন শিক্ষক প্রতিনিধিকে শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ শিক্ষকদের জন্য তিনি নিতে পারেননি। এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। কারণ তিনি শিক্ষকরা আশা করেছিল যে শিক্ষক দিবসে তিনি যখন দাওয়াতে এসেছিলেন, সেখানে তিনি কোনো একটা ভালো ধরনের কোনো ঘোষণা দিবেন, কিন্তু তিনি কিচ্ছুই ঘোষণা দেননি। একেবারেই শিক্ষকদের হতাশ করে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা উদ্যোগ নিয়েছিল মহার্ঘ ভাতা, সেটাও বিভিন্ন জনের দাবির কারণে, বিভিন্ন জনের যে এখানে প্রতিরোধের কারণে এটা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি, তারা যেহেতু বিভিন্ন জায়গায় সংস্কার করছেন, শিক্ষাক্ষেত্রেও তাদের কাছ থেকে সংস্কার করার দাবি রাখি, আমরা জোরালো দাবি রাখছি, এবং শিক্ষকদের জন্য কোনো ধরনের পদক্ষেপ তিনি যেন নিয়ে যান যেটা শিক্ষার জন্য, শিক্ষকদের জন্য ভালো হবে। তো জনাব তারেক রহমান সাহেব, যিনি বর্তমানে বিএনপির কর্ণধার, তিনি যে কথাগুলো বলেছেন যে তার মধ্যে শিক্ষা কমিশন গঠন করার একটি বিষয়, এটা অবশ্যই বাংলাদেশের শিক্ষার জন্য অনেক উপকারী একটি বিষয় হবে। কারণ শিক্ষকরা বর্তমানে যে বোনাস পাচ্ছেন, সেই বোনাস আমি শুনতে পেয়েছি যেটা বিএনপি সরকারের কাছ থেকেই প্রদত্ত বোনাস। এছাড়া আর কোনো সরকার কিন্তু উল্লেখযোগ্য বোনাসের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এরপরে বাংলাদেশে যে নকল মুক্ত শিক্ষা, সেটাও এই বিএনপির যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সাবেক, ডক্টর এহসানুল হক মিলন সাহেব, তিনি একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন এবং নকল মুক্ত পরিবেশে শিক্ষা নেওয়ার একটা তিনি চালু করেছিলেন। তো আশা করছি শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার মান উন্নয়নে তিনি কাজ করবেন। এছাড়া তিনি বলেছেন যে শিক্ষার আধুনিকায়নের জন্য তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন, এবং গত সরকারের শেষ সময়ে সে একটা কারিকুলাম তারা বিদেশ থেকে এনেছিল, যে কারিকুলামটা কিন্তু বাংলাদেশে হাস্যরসে পরিণত হয়েছিল। সুতরাং শিক্ষার আধুনিকায়নের জন্য কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের দেশে বর্তমানে যে জেনারেল শিক্ষা চলছে, একজন মানুষ হয়তো সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করলো, বিদেশি পলিটিক্স সম্পর্কে সে পড়লো, বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে পড়লো, রাজনীতিবিদ হওয়ার জন্য সে শিখলো, কিন্তু যখন সে ব্যাংকে চাকরি করতে যাচ্ছে, সেখানে কিন্তু এই যে পলিটিক্যাল সায়েন্সের যে নলেজ, সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তাছাড়া একজন মানুষ কেমিস্ট্রিতে সে অনার্স মাস্টার্স করে ব্যাংকে গিয়ে সে সিনিয়র অফিসার বা জুনিয়র অফিসার হিসেবে চাকরি করছে, সেখানে কিন্তু কেমিস্ট্রির কোনো থিওরি প্রয়োগ করা হচ্ছে না। সুতরাং আমাদের দেশে চাকরির সেক্টর অনুযায়ী পড়াশোনা নিশ্চিত করা উচিত, সেটাই হবে আধুনিক পড়াশোনা। কিন্তু আমরা যদি এই ধরনের পড়াশোনা যেটা রয়েছে বিদ্যমান, সেটাই যদি চলমান থাকে, সেটা দিয়ে আসলে দেশের কোনো উন্নয়ন হবে না। কারণ একজন মানুষ হয়তো অনার্স মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করবে, কিন্তু সেটা গিয়ে সে বাস্তব জীবনে তার আবার কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন হচ্ছে। একজন মানুষ যখন বিসিএস ক্যাডার হচ্ছে অনার্স মাস্টার্স করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরেও কিন্তু তাকে বেসমেন্ট ট্রেনিং তাকে নিতে হচ্ছে 1 মাস 2 মাস বা 6 মাস যেতে। তো সেই জন্য আমাদেরকে স্টুডেন্ট লাইফে এমন পড়াশোনা দেওয়া উচিত, প্র্যাকটিক্যাল এডুকেশনটা বেশি ফোকাস করা উচিত। আশা করছি আধুনিক শিক্ষা যেটা প্রয়োজন, জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন, সেখানকার শিক্ষা পদ্ধতি এবং কিভাবে শেখানো হচ্ছে, এগুলো তিনি সেখানে দেখছেন। সুতরাং আমরা যেন সুইজারল্যান্ড বা ফিনল্যান্ডের কোনো শিক্ষা যেটা বাংলাদেশে চলে না, বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ধরনের কোনো আধুনিক শিক্ষা যাতে নিয়ে না আসেন, তিনি যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কর্মজীবনের প্রেক্ষাপট অনুযায়ী তিনি যেন আধুনিক শিক্ষার প্রবর্তন করেন, সেটাই আশা করব। এছাড়া তিনি আরেকটা উল্লেখযোগ্য কথা বলেছেন, সেটা হচ্ছে বিভিন্ন জনে বলে থাকেন যে শিক্ষকদেরকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত, শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। সেখানে তার কাছে আমার সবচেয়ে এই কথাটি আরেকটা ভালো লেগেছে অনেক বেশি, সেটা হচ্ছে তিনি বলেছেন যে সবকিছুকে রাজনীতিকে বাদ না দিয়ে রাজনীতিটাকে আসলে আমাদেরকে পরিশুদ্ধ করা উচিত। তো এই রাজনীতিকে পরিশুদ্ধ করার যে পরিকল্পনা, এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ এরকম করবে এই ধরনের সাহসী পদক্ষেপ নেয়নি যে রাজনীতিটাকে আমরা পরিশুদ্ধ করব। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত দূষিত হয়ে গিয়েছে, অত্যন্ত কলুষিত হয়ে গেছে, নিকৃষ্ট মানের হয়ে গিয়েছে।
গতকালকে শুক্রবারে এবং শনিবারে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে যেটা শুনে আসলাম যে গ্রাম পর্যায়ে এখন চাঁদাবাজি হচ্ছে এবং স্কুলের স্পোর্টসের মাইক ভাড়া দিবে, সেই স্পোর্টসের মাইক ভাড়া নিয়ে চাঁদাবাজি হচ্ছে। যে মাইক ভাড়া দিবে তাকে বলা হচ্ছে তুমি এখানে মাইক ভাড়া দিতে পারবে না, তখন সে বলছে তোমাদেরকে আমি কিছু টাকা দিব, তারপরে সেখানে মাইক ভাড়া দেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। তো এই যে নিকৃষ্ট মানের যে কাজগুলো হচ্ছে এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে এবং যারা যে দলের লোকজন এগুলো করছে তাদেরকে একেবারে যেরকম চিরুনি অভিযান চালিয়ে 2004 সালে সন্ত্রাস মুক্ত করা হয়েছিল বাংলাদেশের র্যাব এসে, সেই ধরনের আসলে রাজনীতি থেকে ওই ধরনের কলুষ মুক্ত করা উচিত। যাদের এরকম চাঁদাবাজির টেন্ডারবাজির নিয়ত রয়েছে, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, মার্কেট দখল করা, এই ধরনের যাদের নিয়ত রয়েছে, এই ধরনের যে কর্মীগুলো রয়েছে যে দলেরই থাকুক না কেন, তাদেরকে চিরুনি অভিযান চালিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। তাহলে রাজনীতি পরিশুদ্ধ হবে, দলগুলো পরিশুদ্ধ হবে। তো সেই জন্য শিক্ষকরা কিন্তু বিভিন্ন জায়গায় রাজনীতি করছে এবং আগেও করেছিল, এখনো করছে। তো শিক্ষকরা রাজনীতি করলে সেখানে যেটা দেখা যায় যে যে শিক্ষক বিএনপি রাজনীতি করছে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে সেই শিক্ষককে কিন্তু হয়রানি করা হচ্ছে। আবার যখন আওয়ামী লীগের যে পন্থী যে শিক্ষক রয়েছে, নীল দল, সাদা দল, কালো দল, এই যে দলের যে শিক্ষক, তারা কিন্তু অন্য দল ক্ষমতা যখন থাকে তারা হয়রানির শিকার হন। এছাড়া এই যে বিসি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এগুলো হয়ে থাকে। যে দল ক্ষমতা আসবে তাদের বিসি থাকবে, প্রবিসি থাকবে, লেকচারার থাকবে, সকল কিছু একটা এই যে দলীয়করণ হয়ে যায়। সুতরাং তিনি যে কথাগুলো বলেছেন যে রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে, এই জায়গাগুলো তো পরিশুদ্ধ করতে হবে। বর্তমানে যখন আওয়ামী লীগ সরকার ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলিতে দেখা যেত যে তাদের বিসিতে ভরে গিয়েছে, তাদের প্রক্টরে ভরে গিয়েছে বা অন্যান্য সবকিছুতেই, এমনকি যে দারোয়ান গেটের তাকেও কিন্তু সেই দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হতো। এই দলীয়করণ করাটা এটাই কিন্তু রাজনীতি যে কলুষিত হয়, শিক্ষকতা পেশা যে কলুষিত হয়, এগুলোই হয়ে থাকে এই কারণে। শিক্ষার্থীরা রাজনীতি করবে কিন্তু সেই শিক্ষার্থীদের রাজনীতি যখন হয়ে যায় টাকার জন্য রাজনীতি। এই কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশ শিবিরের যে যারা বা বিভিন্ন জায়গায় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, তারা তাদের ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে, 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট পাচ্ছে। সুতরাং বাংলাদেশের যারা অন্য দলের রয়েছে, আওয়ামী লীগের যারা ছাত্রলীগের রয়েছে, বিএনপির যারা ছাত্র দল রয়েছে, তাদের দল থেকেও আমরা এরকম শুনতে চাই, পত্রিকায় আসবে যে ছাত্র দলের সভাপতি সে ডিপার্টমেন্টের টপ 10 এর মধ্যে রয়েছেন, ছাত্র লীগের যে সভাপতি, সেক্রেটারি, তারা টপ 10 এর মধ্যে রয়েছেন। সুতরাং দলের যে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এগুলো তাদের বিবেচনা করা উচিত যে আমরা যাকে দলের নমিনেশন দিব, ছাত্রলীগের সভাপতি যাকে করব, ছাত্র দলের সভাপতি যাকে করব, তারা হবে ডিপার্টমেন্টের ফার্স্ট যে তাকে। সুতরাং তাহলেই হবে রাজনীতির গুণগত পরিবর্তন, রাজনীতি হবে পরিশুদ্ধ। তখন এই কথা আসবে না যে ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিষিদ্ধ করা উচিত, শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। কারণ হচ্ছে রাজনীতি শব্দটাই এখন কলুষিত হয়ে গিয়েছে। যদি তিনি পারেন পদক্ষেপ নিতে, সাহসী পদক্ষেপ, যুগান্তকারী পদক্ষেপ, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলজনক হবে। সবশেষে যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে শিক্ষকদের দৈন্য দশা বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই চলছে। এখনো শিক্ষকদের অবস্থা অত্যন্ত নাজুক এবং খুবই খারাপ পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। যেটা আমি বললাম, শার্ট আয়রন করে তারা যে যাবেন সেটা তারা পারছেন না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা চাকরি করেন তারা প্রতিদিন কিন্তু তারা শার্ট আয়রন করে যাচ্ছেন, কিন্তু একজন শিক্ষক সেই সুযোগটা পাচ্ছেন না। এর কারণটা হচ্ছে এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলেই দেখা যাবে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক যে সলভেন্সি, ইকোনমিক সলভেন্সি বা আর্থিক সচ্ছলতার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সুতরাং বিএনপি আসুক অথবা যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি পদক্ষেপ নেয়, শিক্ষকদের যে আশ্বাসগুলো দিয়েছে সেগুলো যদি তারা মনে প্রাণে মানে এবং এই আশ্বাস যদি বাস্তবায়ন করে, তাহলে সকল শিক্ষকরা কিন্তু দোয়া করবে এবং নির্বাচনের সময় কিন্তু দায়িত্ব থাকে শিক্ষকদের হাতেই। সুতরাং আমরা ভোটার তালিকা করি শিক্ষকরা, নির্বাচনটা তুলে দেয় শিক্ষকরা। সুতরাং শিক্ষকদের কিন্তু কাজে অনেক বেশি প্রয়োজন রাজনীতিবিদদের। সুতরাং শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য যারাই পদক্ষেপ নেবে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব এবং অবশ্যই মন থেকে চেষ্টা করব তাদেরকে ক্ষমতায় নিয়ে আসানোর জন্য, ক্ষমতায় বসানোর জন্য। শিক্ষকদের দাবিগুলো তিনি যে আশ্বাস দিয়েছেন সেগুলো পূরণ করবেন, এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই কথাগুলো যদি জনাব তারেক রহমান সাহেব শুনে থাকেন, অবশ্যই তার কাছে জোরালো দাবি থাকবে, তিনি যে আশ্বাসগুলো দিয়েছেন, গত সরকারের যে আশ্বাস দিয়ে তারা ভঙ্গ করেছিল, তিনি যাতে এই আশ্বাসগুলো মনে প্রাণে বিশ্বাস করে এবং মন থেকে তিনি যেন এই কথাগুলো মনে রাখেন ভবিষ্যতে ক্ষমতায় আসলে, এবং শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি যেন পদক্ষেপ গ্রহণ করেন, সেই প্রত্যাশা রেখে, সেই আশা রেখে তার দীর্ঘায়ু কামনা করি, তার মায়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।